দীর্ঘ ১০ বছর পর সুইজারল্যান্ড থেকে দেশে ফিরেছে নির্লজ্জ প্লেবয় আব্রাহাম রুদ্র খান। নারী যেন তার কাছে হাতের খেলার পুতুল। আজ পর্যন্ত সে কত নারীর সঙ্গে রুম ডেট করেছে তার নিজেরও কোনো হিসেব নেই। নারীরা যেন রুদ্র নামে পাগল। এর পেছনে দুটি কারণ রয়েছে। এক, রুদ্র দেখতে এতই আকর্ষণীয় যে একবার দেখলেই মেয়েরা আর অন্য কারো দিকে তাকাতে চায় না। দুই, রুদ্রের পরিবারও যেমন কোটিপতি তেমন রুদ্র। রুদ্র নিজেই একজন বিখ্যাত টপ বিজনেসম্যান, যার কঠিন চরিত্র ও কঠোর নিয়ম সবাইকে কাঁপিয়ে রাখে। সুইজারল্যান্ডে আব্রাহাম রুদ্র খান নাম ইতিমধ্যেই বিখ্যাত হয়ে গেছে। এখন আব্রাহাম রুদ্র খান সুইজারল্যান্ডের নাগরিক, সাথে একজন বড় বিখ্যাত বিজনেসম্যান। আব্রাহাম রুদ্র খান যেমন বিজনেসে নামকরা একজন টপ বিজনেসম্যান, তেমনি প্লেবয় নামে কুখ্যাত। তার জীবন দুদিকেই একরকম উন্মাদ। একদিকে ব্যবসা জগতে কোটিপতি হিসেবে শীর্ষে থাকা, আর অন্যদিকে নারীদের জীবনকে খেলাধুলার মতো উপভোগ করা। খানবাড়িতে যেন উৎসবের আয়োজন চলছে। কতদিন পর খানবাড়ির বড় উত্তরাধিকার বাড়ি আসছে। সবার মনে যেন এই আনন্দ, কিন্তু এত আনন্দের মাঝেও শুধু একজনের মনে আনন্দ নেই, আর সে হলো খানবাড়ির মেজ ছেলের মেয়ে তাবাচ্ছুম ফিহা তুরা। ছোট সময় রুদ্রের সাথে ধাক্কা লাগায় কি থাপ্পড়টাই না দিয়েছিল, একদম দাঁত নড়ে গিয়েছিল। আজ সেই দাঁত নড়ার ব্যথা যেন জাগ্রত হচ্ছে এমন মনে হচ্ছে। তাবাচ্ছুম মনে মনে ঠিক করে নিয়েছে, রুদ্র বাড়িতে আসলে রুম থেকে বের হবেই না। আব্রাহাম রুদ্র খানের বাবা আনোয়ার খান, তার দু ভাই আশিক খান আর আরিফুল খান। আনোয়ার খানের সন্তান আব্রাহাম রুদ্র খান বড় ছেলে, আর আরশি ছোট মেয়ে। আশিক খানের মেয়ে তিথি আর তুরা। আরিফুল খানের সন্তান আয়ান বড় ছেলে, আর আরফা ছোট মেয়ে। এয়ারপোর্ট থেকে বের হলো আব্রাহাম রুদ্র খান। রুদ্র উচ্চতায় 6 ফুট 1 ইঞ্চি, দুধের মতো ফর্সা শরীর, নানা জায়গায় ট্যাটু, হাতে ব্যান্ডের ওয়াচ, জিম করা মার্শাল দৃঢ় শরীর, পরনে সাদা শার্ট, নীল জিন্স, কালো জ্যাকেট, চোখে সানগ্লাস। রুদ্র জ্যাকেট কাঁধে ঝুলিয়ে বাঁ হাত দিয়ে সুটকেস ধরে এয়ারপোর্ট থেকে বের হলো। বের হতেই দেখলো পুরো পরিবার দাঁড়িয়ে আছে। রুদ্র এগিয়ে এসে আনোয়ার খানকে জড়িয়ে ধরে বলল, হাই ড্যাড, কেমন আছো? আনোয়ার খানও রুদ্রকে জড়িয়ে ধরে বলল, আমি ভালো আছি মাই সান, কিন্তু এখন আরও ভালো হয়ে গিয়েছি সন্তানটাকে কাছে পেয়ে। পাশ থেকে তিথি ভিসলিয়ে বলল, রুদ্রদা, তোমাকে তো একদম বিদেশি বেটাদের মতো লাগে। বাংলাদেশ আসার আগে একবার বাঙালি হয়ে তো আসতে পারতে, যেমন ধরো ধুতি লুঙ্গি। বাকিটুকু বলতে পারল না। রুদ্র থামিয়ে তিথির কান মুছলে ধরে বলল, আর সাথে তোর কানটা মুচকানো দরকার। তিথি কান ছাড়াতে ছাড়াতে বলল, আহ রুদ্রদা, লাগছে, ছাড়ো বলছি। সকলেই দুইজনের কাণ্ড দেখে হেসে উঠল। রুদ্র সবার সাথে কথা বলল, তারপর নিজেই একান্ত প্রাইভেট কারে চলে গেল। কিছু দূর আসার পর কাউকে ফোন করলো। ফোনের ওপাশ থেকে মেলি কণ্ঠ ভেসে এলো, Hello, baby. How are you? হাই বেবি, আমি বাংলাদেশ। Really? Let's meet later. হুম, আমি বাসায় যাচ্ছি। বাসায় গিয়ে মামের সঙ্গে দেখা করে আমি তোমার কাছে আসছি। বি রেডি টুডে। আজ কিন্তু তোমার সঙ্গ চাই আমার, রিয়েলি। Okay, baby. Can't wait. রুদ্র বাসায় এসে তার মম রোশনি খানের সাথে কথা বলল, তুবার মা তনুজা খানের সাথে কথা বলল, আরফার মা হিমি খানের সাথে কথা বলল। সবার সাথে কথা বলে নিজের রুমে চলে গেল।
বিকেলে তুরা ব্যালকনির গ্রিলের উপরে বসে উপন্যাস পড়ছে। আজ সারাদিন ঘর থেকে বের হয়নি। অনেকে ডেকে গেছে খাওয়ার জন্য, কিন্তু তুরা খিদে নেই বলে সবাইকে জানিয়ে দিয়েছে। বাতাসে তুরার লম্বা লম্বা চুল হালকা হালকা উড়ছে। তুরা দেখতে একদম পরীর মতো, হলুদ বর্ণের গায়ের রং, হরিণীর মতো টানা টানা চোখ, যেন কোনো আদর্শ পরী। সূর্যের আলোয় তার চুল ঝলমল করছে, আর পাশের বাগানের পাতারা যেন তার দিকে তাকিয়ে শান্তির সুর গাইছে। রুদ্র রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে রোশনি খানের উদ্দেশ্যে বলল, মম, আমি বের হচ্ছে, একটা কাজ আছে, দেরি হবে আসতে। চিন্তা করো না তুমি। রোশনি খান এগিয়ে এসে বলল, সে কি, তুই তো আসলিই আজকে, এখনই আবার কোথায় যাচ্ছিস? রুদ্র রোশনি খানের কাঁধ জড়িয়ে ধরে বলল। তোমার বৌমা আনতে যাচ্ছে। রোশনি খান অবাক চোখে তাকাতেই রুদ্র যেতে যেতে বলল, আমার একটা জরুরি কাজ আছে, তার জন্য যাচ্ছে। চিন্তা করো না, শেষ হলে চলে আসবো। রুদ্র বাসা থেকে বের হয়ে আবার সেই মেয়েকে ফোন করলো। ফোন কানে ধরে গাড়িতে উঠলো, গাড়ি চালাতে শুরু করলো। ঠিক তখনই রুদ্রের চোখ পড়লো একটা ব্যালকনির দিকে, যেখানে এক মেয়ে বসে আছে। তার লম্বা লম্বা চুল এলোমেলো ভাবে উড়ছে। পেছনের দিকে দেখা যাচ্ছে গায়ে কাঠবিড়ালি রঙের চুড়িদার। এক মুহূর্তেই রুদ্র থমকে গেল। এমন কেশবতী মেয়ে, তাও তাদের বাড়িতে। কে এই মেয়ে? রুদ্র জীবনে মনে হয় না এমন চুল আর কখনো দেখেছে। পরক্ষণেই রুদ্র নিজেই ভাবলো, যেই হোক তাতে আমার কি। রুদ্র আর কিছু না ভেবে ধীরে ধীরে বাড়ির গেট দিয়ে বেরিয়ে গেল। রাস্তার হাওয়ার ছোঁয়ায় তার চুল খেলছে। গাড়ি চলতে চলতে শহরের রোদ, ছায়া, গাছপালা আর পাশের সবকিছুর সঙ্গে মিলিয়ে যেন পুরো দৃশ্যটি এক ধরনের উত্তেজনা ও অদ্ভুত আকর্ষণ নিয়ে তার মনে জমে উঠল। রাতের বেলা খান বাড়িতে যেন হুল্লাহুল্লি শুরু হয়ে আছে। হল রুমে অগণিত মানুষ, সামনে নানান রকমের খাবারের আয়োজন, সবার মুখে হাসি, আলো ছায়ার খেলা, ঘর জুড়ে উৎসবের উচ্ছ্বাস। পাশেই সোফায় টকটকা মিষ্টির রঙের কাতান শাড়ি পরে একদম নতুন বউয়ের মতো বসে আছে তুরা। তার উপস্থিতি পুরো ঘরটাকে আলোকিত করছে। আলোয় তার চুলের ঝলক, চোখের দীপ্ত, সবকিছু মিলিয়ে যেন স্বপ্নময় দৃশ্য তৈরি করছে। কারণ আজকে তুরাকে দেখতে এসেছে শিহাব চৌধুরী, নামকরা ছেলে বিজনেসম্যান, যে তুরাকে আগে থেকেই পছন্দ করত। তুরার কথা সে তার বাবা মাকে জানিয়েছে, এবং বাবা মাও জানিয়ে দিয়েছে খান পরিবারকে। ছেলে ভালো হওয়ায় খান পরিবারের আর কেউ তা মানা করতে পারল না। তবে জানিয়ে দিয়েছিল বাড়ির বড় ছেলে সুইজারল্যান্ড থেকে ফিরে আসার পর বিয়ে দিবে। এখন রুদ্র যেহেতু এসে গেছে, তাই শিহাব আর দেরি করতে চাইল না। আজ রাতেই তুরার সঙ্গে এঙ্গেজমেন্ট করে রাখতে এসেছে। পুরো আয়োজন, আলো ছায়া, মানুষের হুল্লোড়, সবকিছুর সঙ্গে মিলিয়ে পুরো দৃশ্য যেন এক রোমাঞ্চকর ও সুন্দর মুহূর্তের প্রতিফলন ঘটাচ্ছে। সবার আড্ডার মাঝেই শিহাবের বাবা সকল পুরুষের উদ্দেশ্যে বললেন, তো ভাই, রুদ্র তো এখনো আসছে না, আর কতক্ষণ লাগবে? পাশে থাকা আয়ান বারবার রুদ্রকে কল করছে, কিন্তু রুদ্র কল ধরছে না। আয়ান আনোয়ার খানের দিকে তাকিয়ে বলল, জেঠু, ব্রো কল ধরছে না, অনেকবার ট্রাই করেছি। আনোয়ার খান বিরক্ত হয়ে নিজের ফোন বের করে নিজে রুদ্রের নাম্বারে কল দিল। এদিকে রুদ্র সেই মেয়ে জেরিনের সঙ্গে রোমান্সে মেতে আছে। গাড়ির ভেতরে দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে লিপ কিস করছে। ফোন বারবার বাজতে দেখে জেরিন বিরক্ত হয়ে বলল, ও ফোন দিচ্ছে কে? ধরলে ধরো, না ধরলে ফোন বন্ধ রাখো। রুদ্র বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো তার বাবার নাম্বার থেকে কল এসেছে। মুহূর্তেই বুঝে গেল বাবার কোনো গুরুত্বপূর্ণ কারণ আছে। রুদ্র মাথার চুল পেছনে ঠেলে জেরিনের দিকে তাকিয়ে বলল, বেব, আমি এখন বাসায় যাচ্ছি, কাল হোটেলে যাব। আমি তোমাকে অ্যাড্রেস দিয়ে দিব। রুদ্র জেরিনের কাছ থেকে বিদায় নিয়ে সোজা বাড়িতে চলে এলো। বাড়ির ভেতরে ঢুকতেই সে অবাক হয়ে গেল। ঘরে এমন তোলপাড়, সবাই যেন কোনো আনন্দ উৎসবের অপেক্ষায়। কয়েকজন হেসে তাকাচ্ছে, কারো হাতে চায়ের কাপ। আয়ান রুদ্রকে দেখে সবাইকে দেখিয়ে বলল, ওই তো ব্রো এসে গেছে। রুদ্র কয়েক সেকেন্ড দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করলো।
চারপাশে মানুষজনের হাসি, কৌতূহলী চাহনি আর উচ্ছ্বাস, সব মিলিয়ে মনে হলো যেন সে কোনো আলাদা জগতে ঢুকে এসে পড়েছে। আনোয়ার খান এগিয়ে এসে বলল, কখন থেকে তোকে কল দিচ্ছি, ধরছিলে না কেন? রুদ্র ফোঁস করে শ্বাস নিয়ে বলল, একটা কাছে ছিলাম ড্যাড। আচ্ছা, এত মানুষ কেন? রোশনি খান এগিয়ে এসে হাসি মুখে বলল, ও মা, তোকে বলেছিলাম না আমাদের তুরার জন্য একটা ভালো সম্বন্ধ হয়েছে, তুই আসলেই আমরা বিয়ের কথা এগোবো। এনারা তারাই। তোরা এখনো ঘুম থেকে ওঠেনি নাকি? মুহূর্তেই রুদ্র আবার সবার দিকে তাকালো। হঠাৎ তার চোখ পড়ল তুরার দিকে, যেন একদম মাথা নিচু করে বসে আছে। তুরাকে দেখে মুহূর্তেই রুদ্রের চোখ স্থির হয়ে গেল। অজান্তেই বুকের স্পন্দন কেঁপে উঠল। টানা টানা হরিণীর মতো চোখ, ঠোঁটের কোণে ছোট্ট একটা তিল, যা একদম আকর্ষণ করে টানছে রুদ্রকে। রুদ্র হা করে একধানে তাকিয়ে রইল তুরার দিকে, যেন চোখই সরাতে ভুলে গেছে। মুহূর্তেই রুদ্রের মনে একটা অদ্ভুত অনুভূতির জন্মালো, মিশ্রিত বিস্ময়, আকর্ষণ এবং হালকা উত্তেজনা। মনে হলো তুরার সরলতার মাঝেই একটা রহস্য লুকিয়ে আছে, যা তার মনকে টানছে। কিন্তু কেন এমন হচ্ছে? খান বাড়িতে যেন মুহূর্তেই উৎসবের আমেজ নেমে এলো। সবার মুখে হাসি, চোখে আনন্দের ঝিলিক। তুরার বিয়ে ঠিক হলো, আংটিও পরিয়ে দেওয়া হলো। চারপাশে শুধু হাসি, শুভেচ্ছা আর উৎসবের গুঞ্জন। কিন্তু সেই আনন্দের মাঝেই একজনের মন যেন অজানা কিছুর টানে কেঁপে উঠছে। সে আর কেউই নয়, আব্রাহাম রুদ্র খান, যাকে অনেকে প্লে বয় নামে চিনে এবং যে গল্পটা পড়ছেন সেও জানেন। রুদ্র নিজেও জানে না কেন এমন হচ্ছে। তুরাকে দেখার পর থেকে যেন নিজের ভেতরটা ওলটপালট হয়ে গেছে। বুকের ভেতর থেকে এক অচেনা তাড়না তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। মনে হচ্ছে তুরাকে একদম নিজের করে নিতে। পরের দিন বিকেলের রোদটা হালকা সোনালি হয়ে এসেছে। আকাশের এক পাশে লালচে আলো, অন্য পাশে মেঘের ভাঁজে কোমল নীল আভা। তুরা নিঃশব্দে ছাদে চলে এলো। সারাদিনের ব্যস্ততা, অতিথিদের কোলাহল আর নিজের ভেতরের অস্থিরতা থেকে একটু মুক্তি চাইছে সে। তুরা ছাদের ধারে এসে গ্রিলের পাশে দাঁড়ালো। দূরে পাখিরা জোড়ায় উঠছে, বাতাসে গাছের পাতা মৃদু সুরে নড়ছে, সব কিছুতেই যেন একটা শান্ত ছোঁয়া। তুরা গভীর নিঃশ্বাস নিল, যেন নিজের মনটাকে একটু হালকা করে নিতে চায়। বাতাসে তুরার চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। সূর্যের শেষ আলো চুলের আগায় লেগে ঝিলিক দিচ্ছে, যেন আলো আর বাতাস মিলে তার চারপাশে এক নরম পর্দা বুনছে। পরনে জলপাই রঙের কামিজ, হালকা কাপড়টা বাতাসে দুলে উঠছে, তাকে যেন আরো নিরীহ আর মায়াময় করে তুলছে। রুদ্র ফোনে নেটওয়ার্ক পাচ্ছিল না, তাই অফিসের গুরুত্বপূর্ণ কল ধরার জন্য ছাদের দিকে পা বাড়ালো। সুইজারল্যান্ড থেকে কল এসেছে, অফিসের নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করার কথা। কাজের তাগিদেই ছাদে উঠে ফোন কানে ধরল সে, কিন্তু কথা শুরুর আগেই তার চোখ হঠাৎ থেমে গেল। ছাদের কিনারায় যেখানে এক মেয়ে দাঁড়িয়ে আছে, বাতাসে তার লম্বা চুলগুলো পাগলের মতো উঠছে। সূর্যাস্তের শেষ আলো চুলের ডগায় পড়ে সোনালি রঙে ঝলমল করছে, যেন বিকেলে নরম আলোয় কেউ তার চারপাশে সোনার আবরণ বুনে দিয়েছে। রুদ্র চোখ বিস্ময়ে থমকে গেল। পেছনের দিক থেকেই চিনতে একটুকু ভুল হলো না এটা যে তুরা। সে অবাক হয়ে তাকিয়ে রইল। এই মেয়েটাকে সে তো ছোটবেলা থেকে দেখে আসছে, পরিবারের মতো, ঘরের একজন সদস্য হিসেবে। তাহলে আজ কেন মনে হচ্ছে তুরা যেন নতুন কেউ? কেন তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠছে? বাতাসের প্রতিটি ঝাপটা, তুরার চুলের প্রতিটি নড়াচড়া, এমনকি তার নিঃশব্দে দাঁড়িয়ে থাকা ভঙ্গিটাও আজ রুদ্রের মনে অচেনা আলোড়ন তুলছে। রুদ্র নিজের মনকে বোঝাচ্ছে এটা শুধু মুহূর্তের ভুল, হয়তো সামান্য মোহ। কিন্তু যত বোঝাতে চায় ততই মনে হয় কিছু একটা ভেতর থেকে টেনে ধরছে। ফোনের ওপাশে কেউ কথা বলছে, কিন্তু রুদ্রের কানে কিছুই পৌঁছাচ্ছে না। তার চোখ আর মন পুরোপুরি বন্দি তুরার সেই স্নিগ্ধ অববয়ে। রুদ্র ভাবতে থাকে, এটা কি কেবল তার নারী নেশার স্বাভাবিক অংশ, নাকি তুরা সত্যি তার হৃদয়ের কথাও গভীরে ছোঁয়া দিয়ে গেছে?
সে তো অনেক মেয়ের সঙ্গে ছিল, অনেক হাসি, অনেক সম্পর্ক, কিন্তু কোনো সুখ, কোনো চোখ তাকে এমনভাবে নীরব করে দিতে পারেনি যেমনটা তুরা করছে। রুদ্রের বুকের ভেতরে কেমন অচেনা ধুকভুকানি, চোখ সরাতে চায় না, কিন্তু পারে না। তুরা যেন এই বিকেলের পুরো আলোটা নিজের চারপাশে টেনে নিয়েছে, আর রুদ্র শুধু তাকিয়ে আছে নিঃশব্দ, হারিয়ে গেছে এক অজানা আকর্ষণের ভেতরে। তুরা কিছুক্ষণ ছাদের ধারে নিঃশব্দে দাঁড়িয়ে থাকলো। বাতাসে উঠতে থাকা নিজের চুলের মাঝেও যেন সে কিছু একটা ভাবছিল, নিজের মনের অস্থিরতা, অজানা কোনো অনুভূতি হয়তো। কিছু সময় পর তুরা গভীর একটা নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় ছাদ থেকে নামার উদ্দেশ্যে, কিন্তু ঘুরতেই তার চোখ আটকে গেল একজোড়া দৃষ্টিতে, যেখানে রুদ্র দাঁড়িয়ে আছে আর তার দিকেই তাকিয়ে আছে। মুহূর্তেই সময় যেন থেমে গেল, তাদের চোখ একে অপরের সঙ্গে মিলল, আর সেই মিলনে যেন চারপাশের বাতাস ঘন হয়ে উঠল, নিস্তব্ধতা আরো ভারী লাগতে শুরু করলো। রুদ্রের চোখে ছিল এক অচেনা অস্থিরতা, এমন দৃষ্টি যা তুরা আগে কখনো দেখেনি, আর তুরা তাকাতেই তার ভেতরটা যেন কেঁপে উঠল। আত্মা স্যাঁত করে উঠল ভয়ে, লজ্জায় নাকি অন্য কিছুর টানে সে নিজেও জানে না। এক মুহূর্তের মধ্যেই তার নিঃশ্বাস আটকে গেল, বুকের ভেতর ধুকভুকানি এত বেড়ে গেল যে মনে হলো হয়তো শব্দটা বাইরে বেরিয়ে পড়বে। তুরা সাথে সাথে মাথা নিচু করে ফেললো, যেন দৃষ্টি সরাতে চায়, কিন্তু ততক্ষণে রুদ্রের চোখে সে পড়ে গেছে পুরোপুরি। তোরা মনে মনে নিজেকে সামলে নিতে চেষ্টা করলো, বুকের ভেতর কেমন যেন কাঁপুনি, তবুও সাহস জোগাড় করলো। ভাবলো যতই ভয় পাক বা অস্বস্তি লাগুক, রুদ্র তো পরিবারের একজন সদস্য, চোখের সামনে পড়ে গিয়েছে। কথা না বললে তা অস্বাভাবিক লাগবে। নিজের মনকে বোঝাতে বোঝাতে গভীর একটা শ্বাস নিল তোরা। বাতাসে এখনো তার চুলগুলো নরমভাবে উঠছে, মুখে হালকা উদ্বেগের ছাপ। তুরা ধীরে ধীরে পা বাড়িয়ে রুদ্রের দিকে এগিয়ে এলো, যেন প্রতিটি পদক্ষেপে নিজের ভেতরের ভয়কে একটু একটু করে জয় করছে। রুদ্র তখনও তার দিকে তাকিয়েছে, চুপচাপ নীরব, কিন্তু চোখে এক অদ্ভুত গভীরতা। তুরা দাঁড়িয়ে থেমে গেল তার সামনে, হাত দুটো মুঠো করে ধরল, তারপর কাঁপা কাঁপা গলায় কথাগুলো বেরিয়ে এলো, যেন শব্দগুলো ভয়ে পাচ্ছে উচ্চারিত হতে। রৌদ্র ভাইয়া কেমন আছেন? শব্দটা বেরোতেই তুরা নিজেই চমকে উঠল, গলার স্বর যেন নিজের কাছেই অচেনা লাগলো। বুকের ভেতরটা আরো জোরে ধুকভুক করতে লাগলো। চোখ নিচু করে দাঁড়িয়ে রইল সে, রুদ্রের দৃষ্টি এড়াতে পারলেও তার সামনে দাঁড়িয়ে থাকার সাহসটা যেন আর ধরে রাখতে পারছে না। রুদ্র তুরার কাঁপা কাঁপা কণ্ঠ শুনল, কিন্তু কোনো উত্তর দিতে পারল না, যেন শব্দগুলো কানে পৌঁছালেও মন পর্যন্ত পৌঁছায়নি। তুরার উপস্থিতি, তার মুখের রূপ, তার চারপাশের বাতাস, সবকিছু মিলে রুদ্রের চিন্তাগুলোকে নিস্তব্ধ করে দিল। মনে হলো তুরার বলা সেই একটি মাত্র শব্দের নিচে লুকিয়ে আছে এক অদ্ভুত টান, যা তাকে নিজের ভেতরেই বন্দি করে ফেলছে। তোরা রুদ্রের থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে দাঁড়িয়ে আছে, বাতাসে তাদের মাঝের দূরত্বটা যেন অদৃশ্য কোনো স্রোতে কাঁপছে। রুদ্রের চোখ একটানা স্থির হয়ে আছে তুরার দিকে। তুরার মুখ সেই টানা টানা হরিণীর মতো চোখ, আর ঠোঁটের কোণে ছোট্ট সেই তিলটা যেন তুরার মুখে এক অন্যরকম জ্যোতি এনে দিয়েছে। সূর্যাস্তের আলো তুরার গালে ছুঁয়ে যাচ্ছে, তার চোখের ঝিলিক দিচ্ছে একটা নরম নাজুক আলো। রুদ্রের মনে হলো সে হয়তো নিঃশ্বাসও নিতে ভুলে গেছে। সেই তিলটা, সেই চোখ দুটো, সবকিছু তাকে টানছে এমনভাবে যেন তুরার মুখটাই এক অদ্ভুত চুম্বক হয়ে দাঁড়িয়েছে। তার ভেতরে এমন এক অনুভূতি কাজ করছে যা সে আগে কখনো বুঝেনি। শব্দ বেরোতে চায়, কিন্তু গলা দিয়ে উঠে না। রুদ্র স্থির চোখে তুরার দিকে তাকিয়ে রইল, মনে এক অদ্ভুত প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। তুরা কি আসলেই এত সুন্দর, নাকি শুধু তার চোখেই তুরা এত অদ্ভুতভাবে মোহময় হয়ে উঠেছে? হয়তো তুরা ঠিক এমনই, হয়তো নয়, কিন্তু এই মুহূর্তে রুদ্রের চোখে তুরা যেন পৃথিবীর সবচেয়ে কোমল দৃশ্য। রুদ্রের বুকের ভেতরে ধুকভুক শব্দটা আরো বেড়ে গেল, চোখ সরাতে চাইলেও পারল না।
মনে হলো তুরার মুখে এক অজানা আলো ঝলমল করছে, যা রুদ্রকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। তুরা রুদ্রকে এভাবে দাঁড়িয়ে তাকিয়ে থাকতে দেখে আরো থরথর করে কাঁপতে শুরু করলো। হাত পা পুরো শরীর কাঁপছে, যেন বাতাসের প্রতিটি ঝাপটায় সে নিজের ভেতরের অস্ত্রতা আরো স্পষ্টভাবে অনুভব করছে। তুরা কিছুক্ষণ নিঃশ্বাস সামলে রাখার পর আবার সাহস জোগালো, গলা কেঁপে উঠলেও মুখ খুলল। ভাইয়া, তাকিয়ে আছেন কেন? কিন্তু রৌদ্র কোনো উত্তর দিল না। তার চোখ তুরার দিকে স্থির, মনে হচ্ছে সময় নিচে থমকে গেছে। হঠাৎ রৌদ্র নিজের অজান্তেই ধীরে ধীরে তুরার দিকে এগোতে লাগলো। তুরা তখনই পিছিয়ে যেতে শুরু করলো। বুকের ভেতর কেমন যেন অজানা তারা ধুকভুকানি আরো বেড়ে গেল। মুখ থেকে কাঁপা কাঁপা স্বরে বের হলো, যেন শব্দগুলো তার ভেতরের আতঙ্ককে প্রতিফলিত করছে। ভাইয়া, আপনি এভাবে এগোচ্ছেন কেন? রৌদ্র তবুও কোনো কথা বলল না। তুরার চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে তুরার দিকে এগোতে লাগলো। তুরা ভয়ে পেছাতে পেছাতে হঠাৎ পা ফসকে পড়ে যেতে নিল। মুহূর্তেই রৌদ্র সাথে সাথে তার কোমর চেপে ধরে ফেলল। তুরা ভয়ে চোখ বন্ধ করে রৌদ্রের টি শার্টের কলার শক্তভাবে আঁকড়ে ধরল, যেন নিজের ভেতরের আতঙ্ক ও সাহস একসাথে ছুড়ে দিচ্ছে। মুহূর্তটা যেন থেমে গেল। চারপাশের বাতাস, ছাদের নিস্তব্ধতা, রৌদ্রের দৃঢ়তা এবং তুরার কাঁপুনি মিলেমিশে এমন এক নিস্তব্ধ মুহূর্ত তৈরি করলো, যা সিনেমার নায়ক নায়িকাদের সেই নিখুঁত দৃশ্যের মতো শুটিং তাদের মাঝে নেমে এলো। তুরা ধীরে ধীরে চোখ খুলল, আর চোখ খুলতেই তার নজর পড়ল রুদ্রের গভীর চোখের দিকে। মুহূর্তের জন্য সে হতবাক হয়ে গেল। রুদ্রের চোখে যেন তার প্রতিফলন ফুটে উঠেছে। ভয় আর লজ্জায় তার হাত স্বাভাবিকভাবে শার্টের কলার থেকে ছেড়ে দিল। কিছুক্ষণের মধ্যে সোজা হয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে থাকার পর মনে হলো এখানে আর থাকা যাবে না, না হলে এই ভয়ের মধ্যে হার্ট ফেল হয়ে মারা যাওয়ার শঙ্কা তাকে গ্রাস করবে। হালকা ধোঁয়াটে বাতাসে নিজের নিঃশ্বাস সামলে তুরা ধীরে ধীরে ছাদ থেকে নামার জন্য পা বাড়ালো। কিন্তু ঠিক তখনই তার পা হঠাৎ থমকে গেল। রুদ্রের স্থির গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোরা দাঁড়া। তুরা থমকে দাঁড়িয়ে গেল। রুদ্রের কণ্ঠ যেন তার বুকের ভেতরে কেঁপে উঠল। শরীরের প্রতিটি স্নায়ুতে ভয় আর অজানা এক শিহরণ বয়ে গেল। সে নিজেও বুঝতে পারছে না কেন তার বুক এত জোরে ধুকবুক করছে, কেন হাতের তালু ঘামে ভিজে যাচ্ছে। তুরা ধীরে ধীরে ঘুরে দাঁড়াতেই দেখলো রুদ্র একদম সামনে এসে দাঁড়িয়ে আছে, এত কাছে যে দুজনের নিঃশ্বাস প্রায় একসাথে মিশে যাচ্ছে। তুরা মুহূর্তেই এক কদম পিছিয়ে গেল, চোখ নামিয়ে নিচু স্বরে বলল, ভাইয়া, কিছু বলবেন নাকি? রুদ্রের ঠোঁটে হালকা হাসি খেলে গেল। সে ধীরে ধীরে আরো এক কদম এগিয়ে এসে গভীর কণ্ঠে বলল, হ্যাঁ, তো তুই এভাবে পেঁচাচ্ছিস কেন? তোরা ভয়ে আরো এক ধাপ পিছনে সরে গেল। গলার স্বর কাঁপছে, তবু সাহস করে বলল, আপনি যা বলবেন দূর থেকেই বলুন। রৌদ্রের চোখে তখন এক অদ্ভুত দৃষ্টি, মায়া, টান আর অজানা আকর্ষণ মিশে আছে। রৌদ্র আবারও এক লাফে তুরার একদম সামনে এসে দাঁড়ালো। দুজনের চোখে চোখ আটকে গেল, সময় যেন থেমে গেল। রুদ্র তুরার চোখের দিকে তাকিয়ে নিজের অজান্তেই ফিসফিস কণ্ঠে বলল, দূরে তো থাকতে চাই, কিন্তু তুই তো আমাকে চুম্বকের মতো কাছে টেনে আনছিস। বল, এভাবে যে টানছিস, আমি যদি ছুঁয়ে দেই তুই ঠিক থাকতে পারবি তো? তুরা রুদ্রের কথায় সম্পূর্ণ অবাক হয়ে গেল। রুদ্র এসব কি বলছে, কেন এমন কথা বলছে, মাথা ঠিক আছে তো? তুরার কণ্ঠ কেঁপে উঠে বলল, ভাইয়া, আপনি এসব কি বলছেন? আমি কেন আপনাকে টানবো? আর আমি আমি নিচে যাব, মনে হয় আম্মু ডাকছে। আমি চললাম ভাইয়া। কথাটা শেষ করতেই তুরা ধীরে ধীরে ঘুরে যেতে লাগলো, কিন্তু তার আগেই রুদ্র এক শক্ত হাতে তার হাত ধরে টেনে নিল। মুহূর্তেই ছাদের দেওয়ালের সাথে তুরাকে চেপে ধরল। তুরা চমকে উঠে ভয়ে চোখ বন্ধ করে দিল। কিছুক্ষণ নিঃশ্বাস আটকে থাকার পর মনে হলো কারো গরম নিঃশ্বাস তার মুখের উপর পড়ছে। অজান্তেই ধীরে ধীরে চোখ খুলতে শুরু করলো। চোখ খুলতেই চোখে পড়ল রুদ্র। রৌদ্রের চোখ যেন মাতাল, গভীর, এমন যে তুরা এক মুহূর্তের জন্য পুরোপুরি হটক অনুভব করল। রুদ্র তুরার দিকে এক ধ্যানে তাকিয়ে রইল, কোনো কারণেই নিজের মনকে থামাতে পারছে না। মনে হচ্ছে তুরার প্রতি তার আকর্ষণ এতটাই গভীর হয়ে যাচ্ছে যে সব কিছু ভীষণ শক্ত হয়ে যাচ্ছে। তুরা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো।
তুরা ধীরে ধীরে সরে যেতে চাইছিল, কিন্তু রুদ্রের বাহু থেকে বের হতে পারল না। তুরা আবার একটু নিচু হয়ে বের হওয়ার চেষ্টা করলো। রুদ্র তুরার সাথে নিচু হয়ে একইভাবে তার দিকে দৃষ্টি বজায় রাখলো। কিছুক্ষণ এভাবে করার পর তুরা ধীরে ধীরে বলল, কণ্ঠে কাঁপুনি আর লাজুকতা মিশিয়ে, ভাইয়া সমস্যা কি? এভাবে কেন ধরেছেন? আমি নিচে যাব, প্লিজ ছাড়ুন আমায়। ভয় পাচ্ছি আমি আপনাকে। রুদ্র তুরার কথায় নিঃশব্দে হালকা হেসে উঠল। রুদ্র তুরার দিকে তাকিয়ে হালকা নিঃশ্বাস ফেলল। রুদ্র সাথে সাথে তুরার মুখে নরম ফু দিল, যেন বাতাসের স্পর্শ দিয়ে তার কাছে থাকা অনুভব করাতে চাচ্ছে। তুরার সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। তার ভেতরটা কাঁপছে। রুদ্র তুরার বন্ধ মাখা মুখের দিকে তাকিয়ে হালকা হাসি নিয়ে নিজের অজান্তেই কোমল সুরে গান গাইতে শুরু করলো। মন আমার তোর কিনারে, হারানো জিন্দারে, সে তো আর মানছে না রে, এবার ভালোবাসতে আয়, তোর ছায়ার সঙ্গী হব, দু হাতে প্রেম করব, আমাকে চুপটি করে মনের কথা বলতে আয়। রৌদ্রের ঘর যেন এক অজেনা তাণ্ডব ক্ষেত্রে পরিণত হয়ে আছে। রাগে, হতাশা আর ভেতরের অজানা আগুনে তার শরীর জ্বলে যাচ্ছে। বুকের ভেতরটা যেন দাউ দাউ করে পড়ছে। মাথায় কিছুই কাজ করছে না। যা সামনে পাচ্ছে, চেয়ার, বই, গ্লাস, টেবিলের উপর রাখা ফাইল সব ছুঁড়ে ফেলেছে মেঝেতে। দেওয়ালে যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই ছুঁড়ে দিচ্ছে, যেন এই ভেতরের জ্বালা একটু প্রশমিত হয়। পর্দা বাতাসে উঠছে। টেবিল ল্যাম্পের আলো মাটিতে ভেঙে পড়ে ছড়িয়ে গেছে। তবু রৌদ্র থামছে না। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। কপাল ঘামে ভিজে গেছে। মনে হচ্ছে কেউ যেন তার ভেতরের নিয়ন্ত্রণটা ছিনিয়ে নিয়েছে, আর সে নিজের রাগে নিজেকেই ধ্বংস করে ফেলছে ধীরে ধীরে। রৌদ্র নিজের ভেতরের ঝড় সামলাতে না পেরে সে হঠাৎ আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। বুকের ভেতর ধকধক করছে, নিঃশ্বাস ভারী, চোখ লালচে। দাঁত কিরমির করে তাকিয়ে আয়নার প্রতিফলনে নিজের মুখের দিকে ফিসফিস করে বলল, আব্রাহাম রুদ্র খান কখনো কারো মায়ে পড়তে পারে না, কখনো না। মেয়েরা শুধু আমার নেশা, বুঝলি? নেশা যা পুরনো হলে আর লাগে না। আর আমি কিনা আমার নিজের কাকুতে বোন তোরায় মায়া পড়েছে। থু 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 থু। রাগে নিজেই থুতু ফেললো মেঝেতে। বুকের ভেতরটা আরো ধুকভুক করতে লাগলো। দু হাত দিয়ে মাথার চুল পেছনে ঠেলে আয়নার খুব কাছে গিয়ে দাঁড়ালো। নিজের চোখের দিকে তাকিয়ে গলায় এক প্রকার বিদ্রুপ মিশিয়ে বলল, এই শোন রুদ্র, তুই কারো মায়ে পড়িস নাই। ওইসব তোর নেশা, শুধু সময়ের খেলা। তোরা, হ্যাঁ তোরাও হয়তো তোর নেশার মধ্যে একজন পড়ে গেছে। এর বেশি কিছু না, বুঝলি? এর বেশি কিছু না। রুদ্র নিজের মাথার চুল ধরে টানতে লাগলো। ছাদে তখন তুরার সঙ্গে যা হয়েছে তা মনে পড়তেই ভেতরে অদ্ভুত এক চাপ উঠছে। তুরার সাথে যে আচরণ করেছে সেটা কোনো সাধারণ স্বাভাবিক আচরণ না। যখন রুদ্র বুঝতে পারে সে আসলে কি করছিল, তখনই তার মাথায় যেন রক্ত চড়ে বসে। রুদ্র রাগে দেওয়ালে ঘুষি মারতে লাগলো। হঠাৎ ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনের নাম দেখে রুদ্রের রাগ স্লান হয়ে গেল। মুখে হালকা হাসি ফুটল। ফোন রিসিভ করে কানে ধরতেই শুনল, সুইটহার্ট, কোথায় তুমি? আমি রেস্টুরেন্টে, প্লিজ একটু আসো, আর তোমাকে দেখতে ইচ্ছা করছে। রুদ্র বাঁকা হেসে জবাব দিল, ওকে বেব, জাস্ট ওয়েট, আমি আসছি। আমার মাথা একটু নষ্ট, জানোই তো আমি কি করতে চাই। মেয়েটি হেসে ফেলল। ওলে আমার বাবু, তা নিয়ে চিন্তা করো না। তুমি ফার্স্ট রেস্টুরেন্টে আসো, আমি তোমার মাথা ঠান্ডা করে দিচ্ছি। ওকে বেবি, লাভ ইউ। রুদ্র ফোন ধরেই হাসতে হাসতে বলল, ওকে বেব, ইউ আর মাই সুইট হার্ট। নাও আমি খুব শীঘ্রই আসছি। লাভ ইউ টু। দুপুরের দিকে শিহাব আসলো। খান বাড়ির সবাইকে আনন্দে ভরিয়ে দিল। সবাই তাকে দেখে খুশি হলো। শিহাব ধীরে ধীরে সবার সঙ্গে হালকা আলাপ করে তুরার বাবা আশিক খানের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আসলে আমি তোরাকে নিয়ে একটু বেরোতে চাই। আশিক খান হালকা হেসে উত্তর দিলেন, হা হা, ঠিক আছে, নিয়ে যাও, তবে সন্ধ্যার আগে দিয়ে যাও, বুঝই তো, মেয়ে মানুষ। শিহাব আবারও কণ্ঠে হাসি রেখেই বলল, আরে আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, সন্ধ্যার আগে ফিরে আসবো। আর ওর হাতের আংটিরও মাপ নিতে হবে।
শিহাব সবার অনুমতি নিল তুরার সঙ্গে সময় কাটানোর জন্য। এদিকে তুরা কিছুই জানে না। সে নিজের রুমের ব্যালকনিতে বসে উপন্যাসের বই পড়ছিল। হঠাৎ তুরার মা তনুজা খান হাতে একটা শাড়ি নিয়ে ব্যালকনিতে এসে বললেন, তোরা কি করছিস এখানে? রুমে আয় তো মা। তুরার চোখে বিস্ময় ফুটে উঠল। তনুজা খানের হাতে শাড়ি দেখে সে ভ্রু কুঁচকে বলল, তোমার হাতে শাড়ি কেন মা? তনুজা বেগম হালকা মৃদু হেসে তুরার গালে হাত দিয়ে বললেন, শিহাব এসেছে, তোকে নিয়ে বের হবে। মুহূর্তের মধ্যে তুরার গাল লাল হয়ে গেল। লজ্জায় সে হালকা মাথা নিচু করে ফেলল। তনুজা খান তুরার লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে কোমল হাসি নিয়ে বললেন, হয়েছে, থাক, আর লজ্জা পেতে হবে না। এখন আয় তো, এই শাড়িটা পরিয়ে সাজিয়ে দেই আমার পরি মেয়েটাকে। তনুজা খান ধীরে ধীরে যত্ন নিয়ে তুরাকে শাড়ি পরিয়ে দিলেন। শাড়ির কোমল কাপড়টি তুরার কাঁধে সুন্দরভাবে বসানো হলো। প্রত্যেকটা ভাঁজ সঠিকভাবে ঠিক করা হলো, যেন তা তার রূপকে আরো উজ্জ্বল করে তুলছে। তুরার চুলের দিকে হালকা স্পর্শ দিয়ে তনুজা খান শাড়ির ধনুক ঠিক করলেন। ছোট্ট আংটি আর কানের দুল ঠিকভাবে সাজিয়ে দিলেন। তুরার চোখে লাজুকতা আর উত্তেজনার মিশ্রণ ফুটে উঠেছে। তুরা আর শিহাব বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠল। দুজনেই চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। শিহাব গাড়ি ড্রাইভ করছে আর তুরা বাইরে তাকিয়ে আকাশ আর রাস্তার দিকে চোখ রাখছে। কিছুক্ষণ নীরবতার পর শিহাব হালকা কাশি দিয়ে বলল, কেমন আছো তোরা? তুরা শিহাবের কণ্ঠ শুনে চমকে গেল। হালকা মাথা দুলিয়ে বলল, ভালো। আপনি? শিহাব হেসে বলল, ভালো হবে না? নিজের পছন্দের লাইফ পার্টনারকে পাচ্ছি, কেই বা খারাপ থাকে বলো? নাজুক হয়ে তুরা আবারও সামান্য মাথা নিচু করল। গাড়ির ভেতরে তাদের টুকটাক কথা হলো। মাঝে মাঝে রাস্তার আলো এবং গাড়ির হালকা শব্দ ছাড়া নীরবতা ছিল। শিহাব গাড়ির রেস্টুরেন্টের সামনে থামালো। দুজনেই গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টে ঢুকলো। পাশাপাশি বসে। চারপাশের আলো মানুষের চমক চমক ধরে তুরার চোখে নতুন উদ্দীপনা ফুটতে লাগলো। শিহাব মৃদু মুস্কি হাসি হেসে তুরার দিকে তাকিয়ে বলল, তো তোরা, একটা জিনিস জানার জন্য আমার মনটা মহিলা মানুষদের মতো কুকু করছে। সেটার আনসার কি তুমি দেবে? তুরা হালকা হ্যাঁ সূচক মাথা দোলালো। শিহাব সাথে সাথে গলা খাকারি দিয়ে বলল, আচ্ছা তোরা, আমাকে তোমার কেমন লেগেছে? তুমি কি নিজে থেকে এই বিয়েতে রাজি, নাকি পরিবারের সিদ্ধান্তে রাজি হয়েছো? তুরা কিছুক্ষণ থেমে ভেবে কিছু বলার চেষ্টা করলো। এখন তার বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, তবে বাবার প্রতি সম্মান দেখাতে চেয়ে রাজি হয়ে আছে। মনে কিছুটা ভালো লাগা শুরু হয়েছে শিহাবের প্রতি, যা এখন পুরোপুরি তৈরি হয়নি। তুরা কিছুক্ষণ ভেবে মুখ খুলে কিছু বলতে যাবে, সাথে সাথেই হঠাৎ ওয়েটারের হাত থেকে ভুলবশত কফি পড়ে যায়। কফি তুরার শাড়িতে ছড়িয়ে পড়ল। শিহাব তাড়াতাড়ি তুরার শাড়ি ধরে অস্থির হয়ে বলল, তো তোমার কোথাও লাগেনি তো? শরীর জ্বলছে না তো? তুরা শাড়ির দিকে দেখলো এবং হালকা ভ্রু কুঁচকিয়ে বলল, না, কোথাও লাগেনি, তবে শাড়িটার অবস্থা খারাপ হয়ে গেল। শিহাব ওয়েটারের দিকে তাকিয়ে একটু গম্ভীর কণ্ঠে বলল, কি ভাই, মন কোথায় রেখে কাজ করেন? একটু দেখে শুনে কাজ তো করবেন। ওয়েটার মাথা নিচু করে অপরাধী স্বরে ক্ষমা চাইল। তুরা ওয়েটারের দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে বলল, ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওয়াশরুমটা কোথায় একটু দেখাতে পারবেন? ওয়েটার সম্মান সূচক ভাবে তাকে নিজের সাথে নিয়ে গেল। তুরা যাওয়ার জন্য পা বাড়ালো। সাথে সাথে শিহাব বলল, আমি আসবো তোরা। তুরা হালকা মাথা নাড়ালো, বিনয়ী কণ্ঠে বলল, না না, আপনি এইখানে বসুন, আমি শাড়িটা ঠিক করে আসছি। তুরা ওয়েটারের সাথে ওয়াশরুমে চলে আসলো। ওয়াশরুমে ঢুকেই তার চোখ আস্ত বড় বড় হয়ে গেল, যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ভাবছে এটা কি ওর চোখের ভুল নাকি সত্যি। তুরা চোখ ঘষলো। সামনে একই জিনিস দেখছে। সামনে রৌদ্র একটা মেয়েকে দেওয়ালে চেপে ধরে লিপ কিস করছে। রৌদ্র যেন পারছে না মেয়েটাকে খেয়ে ফেলছে। মেয়েটার জামা কাঁধ থেকে অনেকটুকু নামানো, আর রৌদ্র বারবার ওই কাঁধে নিজের ঠোঁট ছোঁয়াচ্ছে। মেয়েটা হাঁপাচ্ছে, শরীর অজান্তেই কেঁপে উঠছে। দু হাতে রৌদ্রের চুল খামচে ধরে আছে। এই দৃশ্য দেখে তুরা আর নিজেকেই সামলাতে পারল না। মুখ থেকে বের হলো এক দীর্ঘ বুক ফাটানি চিৎকার। শেষে সাউন্ড বন্ধ হয়ে গেল। তুরা সেন্স হারিয়ে ধপাস করে ফ্লোরে পড়ে গেল।
রেস্টুরেন্টে যেন একরকম ভিড় জমেছে। সেই ভিড়ের মধ্যে ডাক্তার তুরাকে দেখছে। তুরার পাশে শিহাব বসে আছে, যে এখন তুরার হাতের তালু ঘষছে। শিহাবের মুখে অন্তর চাঞ্চল্য আর চিন্তার ছাপ। তুরার কি হলো? কেন সে সেন্স হারিয়ে ফেললো? আর ওভাবেই চিৎকার বা কেন দিল? তুরা যখন চিৎকার দিয়ে সেন্স হারিয়ে ফেলেছিল, সেই চিৎকারে রেস্টুরেন্টের অনেক মানুষ শুনতে পেয়েছে, শিহাবও। শিহাব দৌড়ে ওয়াশরুমে এসে দেখে তুরা সেন্স হারিয়ে ফেলেছে। শিহাব সঙ্গে সঙ্গে ডাক্তারকে খবর দিয়েছিল। তুরার এক পাশে রৌদ্র দাঁড়িয়ে আছে, যার মুখ লাল টকটকা। কিছুক্ষণ আগে তুরার চিৎকার শুনে ঘুরে দাঁড়িয়ে দেখে তুরা। ওয়াশরুমে তুরাকে দেখে রৌদ্র অবাক হয়ে যায়। তুরা এই সময় এখানে কখন এলো? রুদ্রের ভাবনার মাঝেই শিহাব ওয়াশরুমে ঢুকে গিয়েছিল। মুহূর্তে রুদ্র বুঝে যায়, তার মানে তুরা শিহাবের সাথে রেস্টুরেন্টে এসেছে। রুদ্রের কেমন জানি জেলাসি ফিল হয়। মনটা যেন কেন তুরার পাশে শিহাবকে সহ্য করতে দিচ্ছে। রাগ আর জেলাসি একসাথে তার মনকে দখল করছে। ডাক্তার তুরাকে দেখে শিহাবের উদ্দেশ্যে বলল, আসলে মেয়েটা মনে হচ্ছে সেন্স হারানোর আগে এমন কিছু দেখেছে যা সামলাতে পারেনি, তাই সেন্স সহজে ফিরছে না। আপনি এক কাজ করুন, বাসায় নিয়ে যান, আর আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো খাওয়াবেন যাতে সেই দৃশ্যটা চোখে আর না থাকে। ডাক্তার বলার সাথে সাথে তুরা মুখ থেকে বিড়বিড় করে বলতে থাকে, ছি ছি, নোংরা কাজ করছে, আমি লজ্জা পাচ্ছি। ছি ছি ছি, লজ্জা করে না ভাইয়া? নোংরা কাজ করছে, ছি, খুবই অস্বস্তিকর। এটা ঠিক না, আমি লজ্জা পাচ্ছি। তুরার মুখের কথা শুনে সকলে একে অপরের দিকে তাকালো। শিহাব তো হাবা বনে গেল। তুরা এসব কি বলছে? রুদ্র তুরার কথা শুনে হালকা কেসে উঠল। সে বুঝতে পারল, যদি এইভাবেই থাকে তুরা যে কোনো সময় রেস্টুরেন্টে তাকে নোংরা বয় বানিয়ে দিবে। তাই রুদ্র সব ভেবে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে এক প্রকার তুরাকে পাজা কোলে তুলে নিল এবং শিহাবের উদ্দেশ্যে বলল, আপনি বাড়ি যান, আমি তুরাকে নিয়ে যাচ্ছি। শিহাব কিছু বলতে যাবে, তুরার সাথে সাথেই চোখ খুলে নিজের অবস্থা বোঝার চেষ্টা করলো আর নিজেকে রৌদ্রের কোলে আবিষ্কার করলো। মুহূর্তেই তুরার গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো, নোংরা নোংরা, এই নোংরা, আমায় নামান বলছি। আপনি একটা নোংরা, আমি দেখেছি আপনি ওই তুরার কথার শেষ অংশ রেস্টুরেন্টের কেউ শুনতে পারল না, কারণ রুদ্র এক প্রকার দৌড়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে গেল তুরাকে নিয়ে। শিহাব বরফের মতো জমে দাঁড়িয়ে রইল, যেন সব কিছুর ঘটনা তার মাথার উপর দিয়ে পার হয়ে গেল, কিন্তু ভেতরে কেবল শূন্যতা। কোনো শব্দ বা অনুভূতি প্রবেশ করল না। তুরা রৌদ্রের শার্টের আঁচড় ধরে টানছে, কখনো ঘুষি মারছে, আর চোখ ফাটিয়ে চিৎকার করে বলছে, এই পচা বেটা পুরুষ, নোংরা পুরুষ, নামান আমায়, নামান বলছি। আমাকে আপনি ধরেছেন কেন? হ্যাঁ, ঘৃণা লাগছে আপনাকে আমার। নামান বলছি, না হলে কিন্তু কামড় দিব। রুদ্র তুরার কোনো কথা শুনল না। তুরাকে এক প্রকার জোর করে গাড়িতে তুলে ডোর লক করে দিল। নিজে এসে নিজের সিটে বসে গাড়ি স্টার্ট দিতে বসলো। এমন সময় তুরা গাড়ির জানালা দিয়ে রেস্টুরেন্টের দিকে তাকিয়ে চিৎকার করতে লাগলো, সবাই শোনো শোনো, এই লোকটা হচ্ছে খুবই নোংরা। আমি দেখেছি ওই লোক নোংরা। আর শিহাব, আপনি আমাকে এই নোংরা লোকের সঙ্গে যেতে দিচ্ছেন? আমি বিয়ে করব না, আপনাকে বলে দিলাম আমি। ওরে, আমাকে কেউ এই নোংরা। রুদ্র তুরার কথা শেষ হওয়ার আগেই গাড়ি স্টার্ট দিয়ে রেস্টুরেন্টের সীমানা অতিক্রম করে ফেলল। তুরা শেষ মুহূর্তে এমন এক চিৎকার দিল যেন মানুষের কানের পর্দা ফাটিয়ে দিতে পারে। গাড়ির ভেতরে তুরা রুদ্রকে জ্বালিয়ে মারছে, বারবার চোখ বন্ধ করে মনের মতো চিৎকার করছে, নোংরা নোংরা, ভাইয়া একটা নোংরা। ছি ছি ভাইয়া, নোংরা, আমি দেখে ফেলেছি ভাইয়া একটা নোংরা। ভাইয়া কি বাজে কাজ করছিল, ছি। রুদ্র তুরার অবস্থা দেখে বুঝলো এখন বাড়িতে নেওয়া যাবে না, না হলে তুরা বাড়িতেও তাণ্ডব তুলবে। কিছুক্ষণ ভাবলো কিভাবে তুরার মুখ বন্ধ করা যায়। হঠাৎ মনে হলো তুরা কাশফুল খুব পছন্দ করে, আগে দেখেছে বাসায় কাশফুল দেখার জন্য বায়না করত, আর এখন তো কাশফুলের সিজন, হয়তো কাশফুলের কাছে নিয়ে গেলে তার চিৎকার কমানো যাবে। যেই ভাবা সেই কাজ। রুদ্র তার পরিকল্পনা মতো গাড়ি নিয়ে এক নদীর ধারে কাশফুলের কাছে চলে এলো, আর ঠিক যেমন রুদ্র ধারণা করেছিল তাই ঠিক মতো কাজ করলো। তুরা গাড়ির জানালা দিয়ে কাশফুল দেখতেই তার মুখে হাসির ঝিলিক ফুটে উঠল, চিৎকার থেমে গেল।
চোখে আনন্দের আগুন জ্বলতে লাগলো। গাড়ি থামতেই তুরা এক প্রকার ঝাঁপ দিয়ে গাড়ি থেকে নেমে কাশফুলের দিকে ছুটল। দু হাত মুখে দিয়ে চিৎকার করল। ওয়াও, কাশফুল! রুদ্র তুরার পাশে এসে দাঁড়িয়ে বলল। হুম, পছন্দ হয়েছে তোর? তুরা রুদ্রের দিকে না তাকিয়ে কেবল উত্তর দিল। হ্যাঁ, খুব। আমার কিছুদিন ধরেই ইচ্ছে হচ্ছিল কাশফুল দেখতে, শুধু বাবা মানা করে আসতে পারিনি। ওরে কাশফুল, আমার কাশফুল, আমি আসছি তোমার কাছে। খুব মিস করছিলে আমায়, তাই না? আমি আসছি তোমার কাছে। কথাটা বলেই তুরা দৌড় দিল। একবারে কাশফুলের ভেতরে ঢুকে গিয়ে খুশিতে আত্মহারা হয়ে নাচতে লাগলো। তুরার হুঁশি নেই যে তার এই আনন্দের কাণ্ড কারো বুকের ঝড় তুলে দিচ্ছে। আর সেই ব্যক্তিটা আর কেউই নয়, স্বয়ং আব্রাহাম রৌদ্র খান। রৌদ্র তুরার এই হাসি, এই খুশি দেখে যেন তার বুকের পৃথিবী কেঁপে উঠল। তুরার প্রতিটি পায়ের তাল, ঠোঁটের কোণে ফুটে থাকা হাসি, সবকিছু যেন রৌদ্রের বুকে সরাসরি তীরের মতো লাগলো। হৃৎপিণ্ডে অদ্ভুত এক স্পন্দন তৈরি করলো। চোখের সামনে তুরার আনন্দ, মৃদুল্লাস আর খুশির ঝিলিক সব মিলিয়ে রৌদ্র যেন মুহূর্তের মধ্যে বন্দী হয়ে গেল। আর এই হাসির কোনো প্রতিধারণ সে চাইল না, শুধু চোখে রাখতেই হলো। রৌদ্র তুরার দিকে তাকিয়ে হঠাৎ কণ্ঠ কেঁপে উঠার ভাব প্রকাশ করলো। আমার কি হচ্ছে? আমি তোরাকে দেখে এমন থেমে যাচ্ছি কেন? কেন আমার তোরাকে এত ভালো লাগছে? ওকে দেখলে আমার বুক কেঁপে ওঠে, স্পন্দন কেঁপে ওঠে। কেন ওকে দেখলে আমি দুর্বল হয়েছে? কি আছে তোরার মধ্যে যে আমাকে এত দুর্বল করে তুলছে? মুহূর্তেই রৌদ্র নিজের মাথায় হাত বোলাতে বোলাতে চুল টেনে ধরল, যেন নিজের মনকে খুঁটিয়ে খুঁটিয়ে যাচাই করতে চাইছে, নিজের অনুভূতির গভীরে নামাতে চাইছে। এই অদ্ভুত দুর্বলতা, এই অচেনা উত্তেজনা, এই এক ধরনের তাড়না যা তার ভেতরে আগে কখনো অনুভব হয়নি, যা এখন তুরাকে দেখার পর থেকে হচ্ছে। রৌদ্র নিজের ভেতরে নিজের সাথেই লড়ছে, ঠোঁট নড়ছে ধীরে, চোখে কাশফুলের আলো ছায়া, কিন্তু মনের ভেতরে এক প্রচণ্ড অস্থিরতা। সে নিজের মনকে উদ্দেশ্য করে নিচু গলায় বলে উঠল। আমার মন, তুই যে তোরাকে চাইছিস, তোরা কি তোকে চাইবে? তুই তো কত মেয়ের সঙ্গে নিজের অস্তিত্ব নষ্ট করেছিস, এবং কি আজ তুই তোরার সামনে একটা নোংরা লোকে পরিণত হলে। আমি তো ওকে এই কাশফুল নিয়ে এসেছি শুধু এজন্য যেন ও আমাকে আর নোংরা না বলে, আমার আসল রূপটা যেন ঠেকে থাকে। তাহলে এখন কেন আবার ওর দিকে টেনে নিচ্ছিস বল? আমি যদি সত্যি ওর প্রতি আসক্ত হয়ে যাই, তাহলে তো আমি শুধু নিজের ভালোই চাইব। ওর কি ভালো হবে না খারাপ হবে সেটা আমি দেখবো না। প্লিজ আর তাকাস না ওর দিকে, শান্ত হয়, এখানেই থেমে যা। এই চোখ দুটো কাট খেয়ে দে, বন্ধ করে দে এখানে। তোর আর দিকে আর তাকাস না রৌদ্র, না তাকাস না। এই কথাগুলো বলতে বলতে রৌদ্রের গলা কেঁপে উঠল, বুকের ভেতরটা ভারী হয়ে উঠল, যেন নিজেরই ভেতরে ডুবে যাচ্ছে। নিজের মনকে বোঝাতে চায়, কিন্তু মনটা যেন তুরার হাসির আলোর প্রতিবার নতুন করে জেগে তুলছে। রৌদ্র ধীরে ধীরে তুরার দিকে এগোতে লাগলো। প্রতিটি পদক্ষেপ বুকের ভেতর ধুকভুক শব্দ আরো জোরে বাজছে। কাশফুলের কোমল সাদা ঢেউয়ের মাঝ দিয়ে এগিয়ে যেতে যেতে সে তুরার পেছনে এসে দাঁড়ালো। তুরা তখন কাশফুলে মুগ্ধ, কখনো ঝুঁকে ছুঁয়ে দেখছে, কখনো বাতাসে ওড়ানো তুলোর মতো ফুলগুলো ধরার চেষ্টা করছে। হঠাৎ তুরার পিছনে ফিরে তাকাতেই রুদ্রকে এতটা কাছে দেখে সে চমকে উঠল। এক ধাপ পেছনে সরে গিয়ে কেঁপে ওঠা কণ্ঠে বলল, নোংরা আপনি! থুকু ভাইয়া, আপনি এখানে? রুদ্র কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে আরো কাছে এগিয়ে এলো। চোখের গভীর দৃষ্টিতে তুরার চোখে চোখ রেখে শান্ত অথচ ভারী গলায় বলল, কেন তোরা আমাকে এইভাবে টানছিস বল? তোরা, আমি যদি একবার তোর টানে চলে আসি তাহলে তুই ঠিক থাকতে পারবি তো? তোরা কিছুই বুঝে উঠতে পারলো না, শুধু অবাক হয়ে তাকিয়ে রইল। মনে হলো রুদ্রের মুখের প্রতিটি শব্দ যেন কোনো অজানা ভাষায় বলা। তার ভাবনার মাঝেই রুদ্র আরো এক ধাপ কাছে এলো। তাদের নিঃশ্বাস প্রায় একে অপরের গালে ছুঁয়ে যাচ্ছে। রুদ্র এবার আরো গভীরভাবে তাকিয়ে বলল, কি হলো? চুপ করে আছিস কেন বল? কেন আমার বুকের ঝড় তুলে দিচ্ছিস? কেন আমাকে এতটা দুর্বল করে দিচ্ছিস? তুরা হঠাৎ থমকে গেল। এক মুহূর্তের জন্য তার চোখে ভয় আর বিস্ময় একসাথে ভেসে উঠল।
তারপর ধীরে ধীরে এক ধাপ পিছিয়ে গিয়ে অবাক কণ্ঠে বলল, ভাইয়া, আম, আপনি এসব কি আবল তাবল বলছেন? আমার ভয় লাগছে আপনাকে। এই কাশ ফুলে আপনাকে আবার কোনো পেতনি টেতনি ধরলো না তো? বলেই তুরা ফিক করে হেসে উঠল একটা শিশু সুলভ দুষ্টু হাসি, যেন রুদ্রের ভেতর কথাগুলো তার কাছে কেবলই এক মজার কৌতুক। কিন্তু এই হাসিটাই আবার রুদ্রের বুকে নতুন এক ঝড় তুলল। রুদ্র ধীরে ধীরে তুরার দিকে এগোতে লাগলো। তুরা রুদ্রের ভেতরের সেই দৃষ্টি দেখে এক ধাপ তার আরেক ধাপ পেছাতে লাগলো, কিন্তু রুদ্র থামলো না। সে যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তার কণ্ঠটা ভারী হয়ে উঠল, নিঃশ্বাস গরম হয়ে উঠল চারপাশের বাতাসের মতো। ধীরে ধীরে তুরার দিকে এগোতে এগোতে সে বলল, আমার ভিতরে কোনো পেতনি ভর করেনি, করেছিস তুই। তোর মতো পেতনি আমার উপরে ভর করেছে, যা আমাকে দুর্বল করে দিচ্ছে। আর যদি তুই ভাবিস আমার ভিতরে কোনো পেতনি প্রবেশ করেছে, তাহলে তুই কান খাড়া করে শোনো রাখ, ওই পেতনিটা আর কেউ না, তুই। কথা শেষ করার মুহূর্তেই তুরা পিছাতে পিছাতে রাস্তার সীমা অতিক্রম করে নদীর কিনারায় এসে দাঁড়িয়েছে। কখন সে টেরি পায়নি। বাতাসে কাশফুল উঠছে, তুরার পায়ের নিচে নরম ঘাস সরে যাচ্ছে। রুদ্রের শেষ কথাটা যেন বজ্রপাতের মতো সে পড়ল তার কানেই, পেতনিটা আর কেউই না তুই। তুরা থমকে গেল। এক পা পিছিয়ে যেতে ভারসাম্য হারিয়ে দুলে উঠল নদীর দিকে। নিজের শরীর টেনে ধরে বাঁচার চেষ্টা করছে, কিন্তু পায়ের নিচের মাটি যেন ফসকে যাচ্ছে। ঠিক তখনই রুদ্র এক লাফে এগিয়ে এসে তুরার হাত শক্ত করে চেপে ধরল। রুদ্র হাত ছেড়ে দিলেই তুরা পড়ে যাবে নদীতে। এমন একটা পরিস্থিতিতে এসে পড়েছে তুরা। তুরা রুদ্রের দিকে তাকিয়ে রইল, যার চোখে এখন অদ্ভুত এক গভীর দৃষ্টি। সে বুঝতে পারছে না রুদ্র আসলে কি বলছে। সব কিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু মনের ভিতর দিয়ে এইটুকু ঢুকছে না। তুরা কিছু বলার আগেই রুদ্র নিচু স্বরে বলল, তুই অপরাধ করেছিস তোরা, তুই আমাকে চালাস। তোকে দেখলে আমি দুর্বল হয়েছে, এখন আমাকে চালানোর শাস্তি পা। কথাটা বলেই রুদ্র হঠাৎ তুরার হাত ছেড়ে দিল, আর তুরার সাথে সাথে পানিতে ভিজে চুপচুপ হয়ে গেছে রুদ্র আর তুরা। কিছুক্ষণ আগে রুদ্র যখন তুরার হাত ছেড়ে দিয়েছিল, তখন তুরা কোনো রকমে তার হাত ধরে ফেলেছিল আর রুদ্রকে নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েছে। গাড়ির ভেতরে এখন দুজনেই চুপচাপ। তুরা এক মনে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে, আর রুদ্র এক মনে গাড়ি চালাচ্ছে, চোখ পথের উপর, কিন্তু মন এখনো নদী আর তুরার সঙ্গে আটকে। নিস্তব্ধতা এমন, যেন শব্দের কোনো দরকার নেই, শুধু মুহূর্তের ভার আর অনুভূতি রুদ্রের মনের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। অবশেষে দুজনেই বাড়িতে এসে পৌঁছালো। বাড়ির ভেতরে ঢুকতেই আনোয়ার খান তাদের দিকে ঘুরে দেখলেন, মুখে গম্ভীর ভাব, কণ্ঠে কঠিন গর্জন। কি ব্যাপার, তোদের দুজনের শরীর ভেজা কেন? আর এতক্ষণ কোথায় ছিলি দুজনেই? রুদ্র সাথে সাথে মুখে হালকা বা বিব্রতা মিশিয়ে বলল, বাবা, আসলে তোরা নাকি খুব কাশফুল দেখতে পৌঁছেছিল। বাসায় আসার আগে সেদিক দিয়ে একটু ঘুরে আসলাম। হঠাৎ করেই তোরার সাথে আমার ঝগড়া লেগে গেল, আর তোরা আমাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিতে লেগেছিল। আমি পড়ে যাচ্ছিলাম, কিন্তু জেদের বসে আমি তোরার হাত ধরে ওকে নিয়েই নদীতে পড়ে গিয়েছে। তুরা চোখ বড় বড় করে রুদ্রের দিকে তাকালো। রুদ্রও সাথে সাথে চোখ মারল। তুরা চুপচাপ মনে মনে ভাবলো, শালাই তো কাহিনী উল্টিয়ে দিচ্ছে। তুরার ভাবনার মাঝেই আনোয়ার খান বলল, তুরা, তুই রুমে যা। তুরা মাথা নাড়িয়ে চুপচাপ চলে গেল। আনোয়ার খান রুদ্রের দিকে তাকিয়ে বলল, রৌদ্র, তুইও গিয়ে চেঞ্জ করে নিচে আয়। তুরার বিয়ের লিস্ট করতে হবে, সময় কম। মুহূর্তেই রুদ্রের বুকের ভেতরে হঠাৎ কেমন যেন কেঁপে উঠল। তুরার বিয়ের কথার শব্দগুলো যেন তার কানে বাজলো। তার মনটা হঠাৎ অস্থির হয়ে উঠল। যে চুম্বক তাকে টানছে, সেই চুম্বক অন্য কারো হাতে চলে যাচ্ছে। চোখের সামনে এক অদ্ভুত শূন্যতা। রাতের বেলা খানবাড়িতে সকল আত্মীয় স্বজন আসা শুরু করবেই বা না কেন। পরশুদিন তুরার গায়ে হলুদ। খানবাড়ি যেন এক মুহূর্তে উৎসবের আলো আর ধুলোর মিশ্রণে ভরে উঠল। হল রুমে সকলের আড্ডা, হাসি খুশি আর মজা সবই জমে উঠেছে।
কিন্তু এত আনন্দের মাঝেও রুদ্রের মনে শান্তি নেই। যখন থেকে সে বুঝতে পেরেছে তুরার বিয়ে হয়ে যাচ্ছে, তখন থেকেই তার বুকের ভেতরে অদ্ভুত অস্থিরতা ভয় করছে। যেন কিছু হারিয়ে যাচ্ছে, কিছু চুরি হয়ে যাচ্ছে। এক অজানা শূন্যতার অনুভূতি তাকে বারবার কাঁপিয়ে তুলছে। পাগলের মতো দেওয়ালে একের পর এক ঘুষি দিচ্ছে রুদ্র, যেন কোনোভাবেই এই বিয়ে মানতে পারছে না। তার হাতের শক্তি, ঘুষির আঘাত সবই রাগ আর বেদনায় মিশ্রণে কেঁপে উঠছে। নিজের মন শুধু বলছে তুরাকে তুই আপন করে নে, কারণ তুই তুরার প্রতি আটকে গিয়েছিস। রুদ্রের চোখ লাল, বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা যা তাকে কোনোভাবে শান্ত হতে দিচ্ছে না। কিছুক্ষণ ঘুষি দিয়ে রুদ্র হাঁপাতে হাঁপাতে মাথার চুল পেছনে ঠেলে দিয়ে বলল, তোরা পাখি, তুমি আমাকে টেনে অন্যজনের গায়ে লেগে যেতে চাও? তা আমি হতে দেব না। আমি নিজের অনুভূতির সাথে আর লড়তে চাই না। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। আমার তোকে চাই মানে চাই। আর আমি বলেছিলাম আমাকে টানিস না। যদি টানিস তাহলে তুই বিপদে পড়বি। এখন তোর সময় শেষ। তোর বিয়ে হবে, গায়ে হলুদে হবে, তুই কবুলও বলবি। আর সেই কাজগুলো তুই আমার নামে করবি। দিস ইজ ফাইনাল তোরা, ইউ আর মাইন। রুদ্রর চোখে আগুন, কণ্ঠে কম্পন, বুকের ভেতর উত্তেজনা আর প্রেমের ঝড় সব মিলেমিশে এক অদ্ভুত উত্তাপ তৈরি করছে। তুরার নাম উচ্চারিত মাত্রই যেন সময় থমকে গেছে, আর রুদ্রের মন শুধু এই একই শব্দেই আটকে আছে। সন্ধ্যার দিকে ছাদে গায়ে হলুদ শুরু হয়। তুরাকে পার্লার থেকে সাজিয়ে একদম পরীর মতো বানিয়ে ফেলেছে। সোনালি আলোয় তুরার মুখটা যেন আলোকিত হয়ে উঠেছে। সবাই একে একে তুরার গায়ে হলুদ দিচ্ছে, হাসি আনন্দ চারিদিকে মুখরিত। কিন্তু এই উৎসবের মাঝেই হঠাৎ সবাই খেয়াল করলো রুদ্র কোথাও নেই। এতজনের ভিড়ে তার দেখা নেই। আয়ান ফোন দিল, কিন্তু ফোন বন্ধ। আনোয়ার খান কপালে ভাঁজ ফেলে বলল, রৌদ্র আবার কোথায় গেল? সে কি হলুদ লাগাবে না? আরফা মাঝখান থেকে বলল, আমি রৌদ্র ভাইয়াকে গাড়ি নিয়ে বের হতে দেখেছি। মুহূর্তেই সবাই চিন্তায় পড়ে গেল। গাড়ি নিয়ে আবার কোথায় গেল সে? হলুদ অনুষ্ঠানের হাসি যেন থেমে গেল। চারপাশে এক অজানা দুশ্চিন্তার ছায়া। ঠিক তখনই কারো কণ্ঠ ভেসে এলো ছাদের দিক থেকে, জোরে আত্মবিশ্বাসে ভরা কণ্ঠে, হয়েছে, আমার জন্য চিন্তা করতে হবে না, আমি এসে গেছি। সবার চোখ গেল ছাদের দরজার দিকে, যেখানে রুদ্র দাঁড়িয়ে আছে, হাত দুটো পেছনে, মনে হচ্ছে পেছনে কিছু এনেছে। রুদ্র এগোতে এগোতে তুরার উদ্দেশ্যে বলল, আমি একটা কাজে গিয়েছিলাম আমার কিউট বউ, না মানে তোরার জন্য গিফট আনতে। সকলে অবাক চোখে তাকালো রুদ্রের দিকে। রুদ্র তুরার কাছে এসে পেছন থেকে কিছু একটা বের করে তুরার সামনে দিয়ে বলল, কংগ্রেচুলেশনস তোরা, আমার তরফ থেকে তোর এই ছোট্ট গিফট, তুই কি গ্রহণ করবি? তুরার সাথে সাথে খুশি হয়ে গিফটটা নিয়ে বলল, ধন্যবাদ ভাইয়া। সকলে জোরে তালি দিতে থাকলো। রুদ্র সামান্য হলুদ হাতে নিয়ে তুরার মুখে লাগিয়ে দিল, তারপর কানে কানে ফিসফিস করে বলল, রাতে গিফটটা খুলবি, তোর জন্য স্পেশাল কিছু আছে। একটা সুন্দর রুমাল পাবি, সেটা গ্রান নেবে, দেখবি এত সুন্দর একটা গ্রান যা তুই নিজে পাগল হয়ে যাবে। কথাটা বলে রুদ্র মুস্কি একটা হাসি দিয়ে বক্সের দিকে এগিয়ে গেল। সাথে সাথেই ছেলেদের উদ্দেশ্যে গলা উঁচিয়ে বলল, এই চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? গান দে, আমার বিয়ে আমি নাচবো না তো কি করে হয়? মিউজিক অন। রুদ্রের কথাটা শেষ হতেই বক্সে গান বাজতে শুরু করলো। মুহূর্তেই ছেলেরা যেন পাগল হয়ে গেল। কেউ হাত উঁচু করে, কেউ ব্যাঙের মতো লাফাতে লাফাতে নাচতে শুরু করলো। আর সেই ব্যাঙদের ভিড়ে রুদ্র এখন ঠিক মাঝখানে, গায়ে হলুদে মেখে পুরো পাগলামি ছন্দে লাফাচ্ছে। ছেলেদের এই পাগলামি দেখে মেয়েরা হেসে একেবারে গড়াগড়ি খেতে লাগলো। কেউ পেট চেপে হাসছে, কেউ ফোন তুলে ভিডিও করছে। হাসির রোল যেন ছাদটা কাঁপিয়ে দিচ্ছে। কিন্তু সেই আনন্দের মাঝেও এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে আরশি। ওর চোখ কোথাও হারিয়ে গেছে। আরশিকে এভাবে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে আরফা এগিয়ে এলো, একটু অবাক হয়ে বলল, কি হয়েছে? তুই চুপ কেন রে? একটু আগে তো কত চিল্লাচিল্লি করছিলি, হঠাৎ সাউন্ড চুপ হলো কেন রে? আরশি ধীরে ধীরে বলল, চিন্তায় ডুবে যাওয়া গলায়। তুই কিছু শুনেছিস? আরফা ভ্রু কুঁচকে বলল, কি শুনবো? আরশি গলায় হালকা সন্দেহ আর বিভ্রান্ত নিয়ে বলল, আরে রুদ্র ভাইয়া তখন কি বললো? আমার বিয়ে আমি নাচবো না তো কি করে হয়? কিন্তু বিয়েটা তো রুদ্র ভাইয়ার না, তোর। আর তাহলে ভাইয়া এই কথা কেন বললো?
আরশির কথায় সাথে সাথে আরফার মুখ থমকে গেল। এক মুহূর্তে ওর চোখে যেন এক ঝলকে সবকিছু ফিরে এলো। রুদ্রের সেই কথা, তার দৃষ্টি, হাসিটা। তারপরই ওর মুখে ধীরে ধীরে একটা ফিক করে হাসি ফুটল। আরে ভাইয়া হয়তো মজা করে বলেছে, তুই শুধু শুধু এইটা নিয়ে ভাবছিস। চল এখন তোরার ওইখানে যাই না, সবাই তো আনন্দে মেতে উঠেছে। বলেই আরফার হাত ধরে আরশিকে টেনে নিয়ে গেল তুরার দিকে। ছেলেরা এখনো নাচছে, কেউ জোরে চেঁচাচ্ছে, কেউ সিটি বাজিয়ে আকাশ মাথায় তুলছে। কারো সাথে হলুদের সোপ, কারো গায়ে ঝলমলে আলো ঝলকাচ্ছে। ছাদের বাতাসে এখন হাসির শব্দ, গানের তালে মাটির হালকা কম্পন, আর তার মাঝখানে তুরা, গায়ে শুধু ফুলের মালা, গালে হলুদের ছোঁয়া, ঠোঁটে একরাশ লাজুক হাসি। পুরো ছাদটা যেন এক মুহূর্তে আনন্দের রঙিন হয়ে উঠল। কিন্তু কোথাও এক কোণে বাতাসের সাথে মিলিয়ে গেল একটুখানি অজানা অস্ত্রতা, যা শুধু রৌদ্রের মনেই ভেসে উঠেছে। সবার আনন্দের নাচার মধ্যে রৌদ্রের চোখে যেন কেবল একটাই দৃশ্য, তুরার মুখ। চারপাশের হাসি, গান, আলো সব মিলেমিশে যেন তুরাকেই ঘিরে আছে। গায়ে হলুদের আলোয় তুরার মুখটা একদম পরীর মতো লাগছে। চোখ নিচু, ঠোঁটে হালকা লাজুক হাসি, গালে একটু হলুদের ছোঁয়া, আর সেই নিঃশব্দ সৌন্দর্য যেন রৌদ্রের বুকের ভেতর তোলপাড় করে দিচ্ছে। রৌদ্র গভীর দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল, পাখি, এভাবে লজ্জা পাস না, নাহলে আমি আরও শেষ হয়ে যাব। আর মাত্র কিছুক্ষণ, তারপর তুই শুধুই আমার, একদম আমার নামে দখল করে ফেলবো। তুই শুধুই রৌদ্রের। রৌদ্রের ঠোঁটে তৃপ্তির হাসি খেলে গেল। চারপাশে যতই হইচই হোক, রৌদ্রের মন এখন এক অদ্ভুত নিশ্চুপ আগুনে পুড়ছে, যে আগুনে তুরাকে নিজের করে নেওয়া জেদ আর অধিকার সব একসাথে জ্বলে উঠছে। অনুষ্ঠান শেষ হতে হতে রাত 1টা বেজে গেল। পুরো খানবাড়ি এখনো ক্লান্তির ভারে ঢলে পড়ছে। গান, হাসি, চেঁচামেচি, হইচই সব মিলিয়ে এখন কেবল নরম নিস্তব্ধতা। একে একে সবাই নিজেদের ঘরে চলে গেছে। আলোগুলো স্নান হয়ে এসেছে। তোরাও হেলতে দুলতে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখে হালকা হাসলো। হলুদের রঙে মুখ একদম কচু পাতার মতো হলুদ, ঠোঁট শুকিয়ে যাওয়া লিপস্টিক, চোখে ঘুম আর ক্লান্তি। তোরা ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হয়ে সে চুলটা তোয়ালে দিয়ে শুকাতে শুকাতে বিছানার দিকে এগোলো। শরীরটা এখন একদম ভারী হয়ে গেছে, চোখে ঘুম ভর করছে। ঠিক তখনই দৃষ্টি গেল টেবিলের উপরে রাখা ছোট্ট সেই গিফট বক্সটার দিকে। রৌদ্রের দেওয়া গিফট। হঠাৎ থেমে গিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল বক্সটার দিকে। মনে মনে ভাবতে লাগলো, এখন খুলবো নাকি সকালে। সকাল হয়তো মনে থাকবে না, কিন্তু এখন নিজের সঙ্গে নিজেই এই দোটানার মধ্যে শেষমেশ তুরা মুচকি হেসে গিফটটা হাতে তুলে নিয়ে বলল, সকালে হয়তো আরো মনে থাকবে না, এখন দেখি ভাই আমাকে কি দিল। তুরার কণ্ঠে ছিল কৌতূহল, চোখে হালকা উচ্ছ্বাস, কথাও যেন অজানা এক শিহরণ। যেন কিছু একটা ঘটতে যাচ্ছে, যা হয়তো তার রাতটাকে বদলে দেবে। তুরা হাসি মুখে গিফটটা হাতে নিয়ে এক এক করে র্যাপিং পেপারগুলো খুলতে লাগলো। প্রতিটা স্তর খোলার সাথে সাথে ওর বুকের ধুকভুকানি কেমন জানি বেড়ে যাচ্ছে। ও নিজেও জানে না এই গিফটটা খোলার মানে শুধু একটা বক্স খোলা না, বরং নিজের জীবনকে পাল্টে দেওয়া। তুরা কাগজের শেষ টুকরোটা সরিয়ে যখন বাক্সটা খুলল, ঠিক সেই মুহূর্তে ওর চোখ বড় বড় হয়ে গেল। নিঃশ্বাস যেন গলায় আটকে গেল, কারণ বাক্সের ভেতরে যা আছে সেটা তুরার কল্পনার বাইরে। ওর ঠোঁট কাঁপছে, চোখের পলক থেমে গেছে, শরীর একদম স্থির, কারণ বক্সে ঘরের বাতাস যেন ভারী হয়ে গেছে। জানালার পর্দা এলোমেলোভাবে উঠছে, আর রাতের নিস্তব্ধতা এমন গভীর যে মনে হয় এই পৃথিবীতে এখন নিঃশ্বাস নিচ্ছে কেবল সময়। সবাই গভীর ঘুমে মগ্ন, পুরো খানবাড়ি নিশ্চুপ। কেবল ঘড়ির টিকটিক শব্দটুকু যেন বাতাসে সেট করে বেজে চলছে। কিন্তু সবার চোখে ঘুম থাকলেও রৌদ্রের চোখে ঘুম নেই। সে রুমের সোফায় বসে আছে, এক পা আরেক পায়ের উপরে তুলে, নিস্তব্ধ। ঘড়ির টিকটিক শব্দ শুনছে মনোযোগ দিয়ে, মনে হচ্ছে কোনো কিছুর অপেক্ষায় আছে। তার দৃষ্টি স্থির, ঠোঁটের এক অদ্ভুত শান্ত হাসি যেন জানে
এখন যা ঘটবে তা সব কিছু বদলে দেবে। এদিকে তুরা তার রুমে, হাতে রৌদ্রের দেওয়া গিফট বক্স। কৌতূহলে ভরা দৃষ্টিতে ধীরে ধীরে বক্সটা খুলল, আর মুহূর্তেই চোখ কপালে উঠে গেল। ভেতরে রাখা আছে এক জোড়া অসাধারণ ডায়মন্ডের বালা, যা ঘরের আলোয় ঝিলিক দিচ্ছে একদম মুক্তোর মতো। তুরা নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল। বালাগুলো সূক্ষ্ম নকশা, প্রতিটি কোণে আলোর খেলা, সব কিছু এত নিখুঁত, এত মারাত্মকভাবে সুন্দর যে তুরা কথা বলার ভাষায় হারিয়ে ফেলল। শুধু মুগ্ধ চোখে তাকিয়ে রইল সেই বালার দিকে, যেন ওর চোখের দৃষ্টি আর ওখান থেকে সরানোই সম্ভব নয়। তুরা কাঁপা কাঁপা হাতে বাক্সের ভেতর থেকে সেই বালা দুটি বের করলো, হাতের তালুতে রেখে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর একে একে কবজিতে পড়তে লাগলো। বালা দুটো হাতে পড়তেই ঘরের আলো যেন আরো উজ্জ্বল হয়ে উঠল, যেন সেই ডায়মন্ডের ঝিলিকি ছুঁয়ে দিচ্ছে তুরার মুখের হাসিকে। নিজের প্রতিচ্ছবি আয়নায় দেখে তুরা নিঃশব্দে হেসে উঠল। ও কখনো ভাবেনি রৌদ্র তাকে এমন দামি উপহার দিবে। মনের ভেতর খুশির ঢেউ একটার পর একটা আছড়ে পড়ছে। সে যেন খুশিতে আত্মহারা হয়ে গেছে। কিন্তু ঠিক সেই খুশির মাঝেই তুরার চোখ আবার পড়ে গেল বাক্সের ভিতরে। ভেতরে আরেকটা জিনিস আছে, একটা রুমাল, সাদা রঙের, কিনারায় স্বর্ণালী নকশা করা। তুরা অবাক চোখে রুমালটা হাতে নিল। নরম কাপড়ের ভাঁজ খুলতেই তাতে সূক্ষ্ম অক্ষরে কিছু লেখা চোখে পড়ল। লেখাটা পড়তেই তুরার চোখ কপালে উঠে গেল। পছন্দ হয়েছে আমার ভবিষ্যৎ রানী? এই সব কিছুই তোর জন্যই। ভবিষ্যতে এর থেকে ভালো উপহার দিব। আমার ভিতর আগুন জ্বালানো চুম্বক পাখি। লেখাটা পড়ে তুরার মনে কেমন জানি একটা খটকা লাগলো। বেশ কিছুদিন ধরেই দেখছে রৌদ্র তার সাথে অস্বাভাবিক আচরণ করছে, যেগুলো আগে কখনো দেখেনি। তুরা রৌদ্রের সেই আচরণগুলো মজার ছলেই নিত, কারণ রৌদ্রের চরিত্র পরিবারের কাছে গোপন হলেও তুরা জানে রৌদ্র কেমন। রৌদ্র যে প্লে বয় তা তুরার অজানা না, শুধু কখনো প্রকাশ করেনি। পরিবারের একজন সদস্য, অর্থাৎ ভাইয়া বলে। তুরা ভাবতো রৌদ্রের মেয়েদের সাথে নাটক করতে করতে এখন সেই নাটকগুলো তার সাথেও করছে, হয়তো শুধু মজা করে দুষ্টুমি। কিন্তু যতই সময় যাচ্ছে ততই রৌদ্রের আচরণ আরো অস্বাভাবিক হয়ে উঠছে। মনে মনে এসব ভেবে তুরার মনটা হঠাৎ উল্টে গেল। নিজেকে নিজেই ধমকের স্বরে বলল, এইসব কি ভাবছি আমি? ছি, ভাইয়া তো প্লেবয় হতে পারে, তাই বলে সে আমার সাথে সেরকম কিছু করবে? আমি তো ভাইয়ার বোন হই, তার পরিবারের একজন সদস্য। আমাকে কেন ওই চোখে দেখবে? তুরা, তুইও না, মাথা ঠিক কর। কালকে তুই শিহাবের বউ হতে যাচ্ছিস, আর তুই ভাবছিস অন্য বেটাকে নিয়ে। তহবা তহবা তহবা। তুরা নিজেকে নিজেই বকে বকে শান্ত হলো। বোকা তুরা, বুকের ভেতর যা ভাবছে সেটা পুরোপুরি বুঝলো না। মনে হলো যেন অবুঝের মতো রয়ে গেছে। তারপর ধীরে ধীরে রুমালটার চারপাশ ঘুরিয়ে দেখতে লাগলো। চোখ শুধু রুমালের দিকে। অনেক সুন্দর রুমালটা, যা তুরার খুব পছন্দ হয়েছে। মনে মনে বলল, রৌদ্র ভাইয়ের সত্যি পছন্দ আছে বলতে হবে। হঠাৎ তুরার মনে পড়ে গেল রৌদ্র ছাদে বলেছিল রুমালটার ঘ্রাণ নিবি, দেখবি পাগল হয়ে যাবি। রৌদ্রের কথা মনে পড়তেই তুরা আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে রুমালটার নাকের কাছে নিয়ে বড় একটা নিঃশ্বাস নিল। ঘ্রাণ নেওয়ার সাথে সাথে বুঝতে পারলো সত্যি অসাধারণ সুন্দর একটা ঘ্রাণ, যা তার কাছে একদম প্রিয় হয়ে গেল। তুরা আরেকবার ঘ্রাণ নিল, এবার আরো মনোযোগ দিয়ে। যতই তুরা ঘ্রাণ নিচ্ছে ততই তার ইচ্ছে আরো বেড়ে যাচ্ছে, আরো নিতে, আরো অনুভব করতে। অনেকক্ষণ এমন করার পর তুরার মাথা হঠাৎ কেমন জানি চক্কর খেতে লাগলো। শরীরের সব কিছু কেমন জানি মাতাল লাগছে, মনে হচ্ছে পুরোটা পাগল পাগল। একদম নেশার মতো অনুভূতি ভর করেছে প্রতিটি কোণে। সব কিছু কেমন জানি দুইটা দুইটা করে দেখছে তুরা। হাতে থাকা রুমালটার দিকে তাকিয়ে দেখে দুটা রুমাল। চোখ বড় করে তাকিয়ে হা হি করে হাসতে হাসতে বলল, জাদু জাদু, কিছুক্ষণ আগে তো এখানে একটা রুমাল ছিল, আর এখন দুইটা। কোথা থেকে আসলো? জাদু, নিশ্চয়ই রুমালটা জাদু জানে। হ্যাঁ, তুরা মুহূর্তেই পাগলের মতো আচরণ শুরু করলো। দাঁড়াতে গেলে মাথা ঘুরে পড়ে যেতে নেয়, সাথে সাথে টেবিল ধরে ফেলে নিজেকে সামলানোর। তারপর পাগলের মতো হেসে হেসে বলল, রৌদ্র ভাইয়া আমাকে কি দিল রে?
ঘ্রাণ নেওয়ার সাথে সাথে তো আমার কেমন কেমন যেন পাগল পাগল লাগছে, মাথা ঘুরাচ্ছে, নাচতে ইচ্ছে করছে, হা 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 লা লা লা। তুরা আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে হো হো করে হাসতে হাসতে চুলগুলোর মাথার চারপাশে ঘুরাতে ঘুরাতে বলল। লেপাগলু ডান্স ডান্স ডান্স। তুরা যেন কোনো নেশার জগতে প্রবেশ করেছে, নিজের হুঁশ হারিয়ে পাগলের মতো নাচতে লাগলো। হঠাৎ নাচতে নাচতে আয়নাতে দেখলো রুদ্র দাঁড়িয়ে আছে পিছনে। তুরা এটাকে জাদুর মতো মনে করলো। রৌদ্রের দিকে ঘুরে তুরা এগিয়ে গেল, চারপাশ ঘুরতে ঘুরতে বলল। এ রৌদ্র ভাইয়া আমাকে কি দিল রে? প্রথমে রৌদ্রের জিনিসের পাওয়ার, তারপর সেই পাওয়ারে রৌদ্র ভাইয়াকেও আমার রুমে নিয়ে এসে পড়লো। কি মজা! রৌদ্র তুরার পাগলামি দেখে বাঁকা হাসলো। তার মানে তার পরিকল্পনা কাজ করছে। রৌদ্রের ভাবনার মাঝেই তুরা এগিয়ে এসে রৌদ্রর কাছে এসে গলা জড়িয়ে ধরে বলল। আচ্ছা জাদু ভাই, আমার এমন কেন লাগছে? রৌদ্র ফিসফিস করে বলল।